পর আমরা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তখনই হলো আমাদের সবচাইতে বড় বিপদ। আমরা যে দুটো বাইকে করে মাওয়াতে আসলাম তার মধ্যে একটি বাইক এখন আর স্টার্ট নিচ্ছে না। এই মাঝ রাতের বেলা এখন যদি বাইক স্টার্ট না হয় তাহলে আমরা কি করে বাসায় ফিরবো? আমাদের মাথায় কোনো কিছু কাজ করতেছে না। এখানে আশেপাশে বাইক সার্ভিসের কোনো দোকানও দেখতে পাচ্ছিলাম না আমরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের মাওয়া ভ্রমণের একটি ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমি শহীদুল্লাহ ফারাজ আছি আপনাদের সাথে। তো গল্পটা শুরু হয় আমার দোকান থেকে। এমনিতেই আমি সারাদিন আজকে দোকান খুলিনি। সন্ধ্যা 6টা বাজে যখন দোকান খুললাম ভাবলাম যে আজকে একটু বেশি রাত পর্যন্ত দোকানদারি করবো। কিসের আর দোকানদারি, দোকান খোলার মাত্র ঘন্টাখানিক পরেই বাইক নিয়ে চলে আসে আমার বন্ধু আসিফ। একেবারে কিডন্যাপারের মতো আমাকে দোকান থেকে তুলে নিয়ে আসে মাওয়া যাওয়ার উদ্দেশ্যে। আমাকে দেখে বুঝতেই পারছেন গেঞ্জিটা চেঞ্জ করার সময়টুকু দেয়নি তারা আমাকে। যাই হোক, মাওয়া ফেরিঘাট আমাদের এখান থেকে 45 থেকে 50 কিলো। এত দীর্ঘ একটি জার্নিতে নিজেদের পেট খালি থাকলেও চলবে, কিন্তু এই বাইকগুলোকে তো আর খালি পেটে রাখা যায় না। তাই এই বাইক দুটোকে একটু ভালো মন্দ খাবার খাওয়ানোর জন্য পাম্পে নিয়ে আসা হলো। পকেট থেকে কচকচে 800 টাকা বিল দিয়ে বাইক দুটোকে তাদের রাতের ডিনার শেষ করিয়ে আল্লাহর নাম করে আমাদের যাত্রা শুরু করলাম মাওয়া ফেরিঘাটের উদ্দেশ্যে। স্টাফ কোয়ার্টারের এই সুন্দর রাস্তাটি ধরে আমাদের বাইকগুলো ছুটে চললো মাওয়ার দিকে। ঈদ পরবর্তীতে আমাদের এই ভ্রমণটি হওয়ার রাস্তাগুলো বেশ ফাঁকা ফাঁকাই লাগছিল। এরকম ফাঁকা রাস্তায় বাইক নিয়ে উড়ে বেড়াতে বেশ ভালো লাগে। প্রকৃতির কাছে আমাদের এই উড়ে বেড়ানো হয়তো বা ভালো লাগেনি। কিছুক্ষণের মধ্যে আবহাওয়া একেবারেই চেঞ্জ হয়ে গেল। প্রচন্ড বাতাস আর চারপাশ থেকে উড়ে আসা বালুর মধ্যে বাইক কন্ট্রোল করাটা আসলে খুবই কষ্টকর। যেভাবে ঠান্ডা বাতাস বইতেছে বোঝাই যাচ্ছিল কিছুক্ষণের মধ্যেই ঝুমিয়ে বৃষ্টি নাম। তাই আমরা চাচ্ছিলাম যত তাড়াতাড়ি পারা যায় মাওয়ার কাছাকাছি চলে যেতে। তাই বলে ওভার স্পিডও করা যাবে না, কারণ সেফটির বিষয়টাও মাথায় রাখতে হবে। বৃষ্টি আসার আগ মুহূর্তে এই ঠান্ডা বাতাসের মধ্যে বাইক জার্নিটা আসলে বেশ উপভোগ্য ছিল। বৃষ্টি আসার আগে আগে আমরা মাওয়ার বেশ খানিকটা কাছাকাছি চলে আসতে পেরেছিলাম। এর মধ্যে জুমিয়ে বৃষ্টি নামতে শুরু করলে আমরা একটি চার দোকানের সামনে বাইকগুলো পার করে চার দোকানটিতে ঢুকে পড়ি। বৃষ্টিতে ভিজে ঠান্ডায় শরীরটা কেমন যেন নিতিয়ে পড়েছে, তাই সবাই ভাবলাম এক কাপ করে চা খাই, তাহলে শরীরটা আবার আগের মতো তরতাজা হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ওই চার দোকানটাতে অপেক্ষা করার পর অবশেষে বৃষ্টি থামলো। তাই আমরা দেরি না করে তাড়াতাড়ি মাওয়ার উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করে দিলাম। অবশেষে অনেক ঝড়ঝাপটা আর বৃষ্টিতে ভিজার পর আমরা ফাইনালি মাওয়াতে এসে উপস্থিত হয়েছি। আমার বাম সাইডে যে হোটেলগুলো দেখছেন, মাওয়াতে আসার মূল কারণগুলোই হচ্ছে এই হোটেলগুলো। এই হোটেলগুলোতে পাওয়া যায় পদ্মার টাটকা বড় বড় ইলিশ মাছগুলো, যেগুলো আপনি কেনার পর আপনার সামনে কাটাকাটি করে অরিজিনাল সরিষা তেলে ভেজে আপনার সামনে পরিবেশন করবে, যেগুলো স্বাদ নাকি এক কথায় অসাধারণ হয়ে থাকে। আমিও এই প্রথমবার মাওয়াতে এসেছি ইলিশ মাছ ভাজা খেতে। চলুন তার আগে একটু পদ্মা সেতুটা দেখে আসি। আজকের আবহাওয়াটা খারাপ থাকার কারণে পদ্মা নদীতে ঢেউগুলোও ছিল দেখার মতো। অবশেষে আমরা পদ্মা সেতুটা দেখতে পারলাম, কিন্তু অন্ধকারে ভালো করে বোঝা যাচ্ছে না। কিন্তু পদ্মা সেতুর লাইটিংটা ছিল অসাধারণ। পুরো সেতুটাই যেন জল করে জ্বলছিল রাতের বেলা। পদ্মা পাড়ের এই হোটেলগুলো আসলে অনেক সুন্দর করে সাজানো গোছানো। এর কিছুক্ষণ পরে আমরা চলে আসলাম এখানকার সবচাইতে ফেমাস শখের হাড়ি রেস্তোরাঁতে। বেশ কিছুক্ষণ ইলিশ মাছ নিয়ে দর কষাকষি করার পরও ঠিকঠাক মতো বনিবারটা না হওয়ায় শখের হাড়ি রেস্তোরাঁ থেকে বেরিয়ে আমরা চলে আসি তার পাশে অবস্থিত ইলিশের বাড়ি রেস্টুরেন্টে। এখানেও বেশ কিছুক্ষণ দামাদামি করার পর অবশেষে আমাদের পছন্দের ইলিশ মাছটি আমরা নিতে পারি। এখান থেকে যা বুঝলাম, মাওয়াতে যদি আপনি ইলিশ খেতে চান তাহলে আপনাকে দর কষাকষিতে একেবারে ওস্তাদ হতে হবে, না হলে ঠকার সম্ভাবনা খুবই বেশি। অবশেষে আমরা আমাদের ইলিশ মাছটি নিয়ে চলে আসি মাছ কাটাকাটি এবং রান্না করার জায়গায়। মাছগুলো কাটাকাটি এবং ধোয়াধুয়ি শেষ করে এখন আমাদের চলে এসেছে বাজার। এখানে একটা জিনিস খেয়াল করলাম, হলুদ মরিচ মাখানোর ক্ষেত্রেও কিন্তু সরিষার তেল ব্যবহার করা হয়। মাছগুলোতে ভালো করে হলুদ মরিচ মাখানোর পর এখন দিয়ে দেওয়া হলো গরম সরিষার তেলের মধ্যে ভাজার জন্য। কিছুক্ষণ পরেই খাঁটি সরিষার তেলে ইলিশ মাছ ভাজার গ্রান আসতে শুরু করলো নাকে। অবশেষে আমাদের টেবিলে চলে এসেছে ইলিশ মাছ ভাজা, তার সাথে বেগুন ভাজা এবং ইলিশ মাছের লেজের তৈরি এক ধরনের বিশেষ ভর্তা। এছাড়াও আমাদের খাবার আইটেমে আরো ছিল টাকি মাছের ভর্তা, চিংড়ি মাছের ভর্তা আর ডাল। সবচেয়ে বেশি ভালো লাগছে এই মাওয়াতে এসে ইলিশ মাছের লেজ দিয়ে তৈরি এই ভর্তাটা। এই ভর্তার স্বাদটা আসলে খুবই ভালো ছিল। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো মতো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে আসছি মালাই চা খেতে। পর আমরা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তখনই হলো আমাদের সবচাইতে বড় বিপদ। আমরা যে দুটো বাইকে করে মাওয়াতে আসলাম তার মধ্যে একটি বাইক এখন আর স্টার্ট নিচ্ছে না। এই মাঝ রাতের বেলা এখন যদি বাইক স্টার্ট না হয় তাহলে আমরা কি করে বাসায় ফিরবো? আমাদের মাথায় কোনো কিছু কাজ করতেছে না। এখানে আশেপাশে বাইক সার্ভিসের কোনো দোকানও দেখতে পাচ্ছিলাম না। আমরা অনেককে জিজ্ঞাসা করার পর আমরা অবশেষে একটি বাইক সার্ভিস করার দোকান খোলা পাই। 4 কিলোমিটার পথ আমরা এই বাইক ঠেলে নিয়ে আসলাম সার্ভিসিং এর দোকানে। এখানে এসে দেখি আমাদের মতো সেম একই অবস্থা পড়েছে আরো কিছু ভাইয়েরা। প্রায় ঘন্টাখানেক সময় লাগে ওনাদের বাইক ঠিক হতে। এখন হচ্ছে আমাদের বাইক ঠিক করার পালা। কি আর বলবো, বিপদ যখন আসে মনে হয় সব দিক থেকে একসাথেই আসে। ওনাদের বাইকটা ঠিক হয়ে গেল মাত্র 1 ঘন্টার মধ্যে, কিন্তু আমাদের বাইকটা মেকারের রাতে 3টা পর্যন্ত চেষ্টা করলো, তারপর আমাদের বাইকটা কোনোভাবেই ঠিক করতে পারলো না। কিন্তু এখন আমরা এখান থেকে যাবো কিভাবে, এই নিয়ে যখন আমরা চিন্তা করতেছিলাম এবং কথা বলতেছিলাম তখন আমাদেরকে মেকার বললো যে ভাই আপনারা চিন্তা করেন না, আপনারা এই বাইকে করেই বাসায় যাবেন, কিন্তু আমাকে একটু সময় দেন, তাহলে আমি আপনাদের এই বাইকটাকে ঠিক করে দিতে পারবো। কি আর করার, আমাদের কাছে এছাড়া আর কোনো অপশনও নেই।
তাই আমরাও রাজি হয়ে গেলাম। অবশেষে অনেক চেষ্টা করার পর মেকার ভাই আমাদের সকাল 6:30টার দিকে বাইকটি পুরোপুরি ঠিক করে দিতে সক্ষম হয়। সারাটা রাত এই বাইক সার্ভিসিং এর দোকানে বসে আমরা মশার কামড় খেতে থাকি। এদিকে আমাদের কারোর মোবাইলই 5 থেকে 10% বেশি চার্জই ছিল না, তাই আমরা এই সময়টাতে কোনো ভিডিও রেকর্ড করতে পারিনি। আর এমনকি আমাদের মন মানসিকতাও ছিল না ভিডিও রেকর্ড করার। যেহেতু বাইক ঠিকই হয়ে গিয়েছিল এবং সকালও হয়ে গেছে, তাই আমরা ফেরিগেটের অপর সাইডে চলে যাই পদ্মা সেতুটা ভালো করে দেখার জন্য। সকালবেলা মিষ্টি রোদের আলোয় অসম্ভব সুন্দর লাগছিল পদ্মা সেতুটা। নদী থেকে টাটকা টাটকা মাছগুলো নিয়ে যাচ্ছিল জেলেরা। এখানে আমরা বেশ কিছুটা সময় কাটানোর পর অবশেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। যাই হোক, সবকিছুর জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।